আচ্ছা। কই আর স্টুডেন্টরা কই? স্যার জি বলো। স্যার গতকালের রেকর্ডিংটা কি দিতে পারবেন? দিব দুইটা রেকর্ডিং আজকে রাতে আপলোড করব, আজকেরটা লাস্ট ক্লাসের। সময় পাচ্ছি না, ইদানিং এত ব্যস্ত থাকি আর এগুলো আপলোড হইতে অনেক টাইম নেই, যে কারণে আজকে রাতে তো ফ্রি আছি, আজকে রাতে সব দিয়ে দেবো। কারোরটাই দেওয়া হয়নি এই উইকে। স্কুল খোলা ছিল তো এই উইকটা খুব ব্যস্ত ছিলাম। আবার তো অনেক দিনের জন্য স্কুলের ছুটি পেয়ে গেল। মেরাজ কি স্কুলে ভর্তি হওনি? ও তুমি তো আগেই ভর্তি হওনি তাই না? এসে তুমি স্কুলে ছিল? প্রাইভেট। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। Recording in progress. ওকে, তাহলে লাস্ট ক্লাসে আমরা পুরোপুরি শেষ করেছিলাম তাই তো, থার্মাল ফিজিক্স এবং আইডিয়াল গ্যাসেস। লাস্ট ক্লাসে আমরা কাইনেটিক থিওরি এবং সেই কাইনেটিক থিওরি ইউজ করে আমরা কিভাবে প্রেসারের ইকুয়েশন যাব এবং ফাইনালি প্রেসারের ইকুয়েশন ফর্ম করার পর কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করার বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুলস। এটা কিন্তু একটা সিঙ্গেল মলিকুলস এর কাইনেটিক এনার্জি, এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস। সেটা কিভাবে বের করব সেই ফর্মুলাগুলো সব ডেরিভেশন দেখিয়েছিলাম। এটাই ছিল একদম লাস্ট, প্রচুর ফর্মুলা, ঠিক আছে, প্রচুর ল, হ্যাঁ, অনেক ডেফিনেশনও আছে। এই সব কিছু কিন্তু খুব ভালো করে পড়তে হবে। দেন আমরা এই থার্মাল থেকে যে কোশ্চেনটা আসবে সেটা থার্মালটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে তোমরা পড়ো, বিকজ থার্মাল থেকে কিন্তু অনেক সময় দুইটা কোশ্চেনও আসে, একটা তো আসেই সব সময়, কখনো কখনো দুইটা ফুল কোশ্চেন চলে আসে। তাই থার্মাল থেকে অনেক বেশি মার্কস উঠানোর কিন্তু একটা সুযোগ আছে। ওকে, আর ঈদের আগে তো এটাই মনে হয় তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস। নেক্সট উইকটা তো বন্ধ থাকবে পুরা, তারপরের উইকে আবার সানডে থেকে আমি শুরু করে দিব। তোমাদের তো সানডে ক্লাস নাই, মানডেতে ক্লাস, মানে ঈদের পরে মানডে থেকে আবার সব ক্লাস শুরু হবে। এবং তোমরা কিন্তু ঈদের পর থেকে নিউ রুটিন ফলো করবা। তার মানে আমরা যে 3 দিন টাইম ঠিক করলাম, মানডে, টিউসডে আর থার্সডে, তার মধ্যে মানডে এবং টিউসডে হবে পেপার 4 আর থার্সডেতে হবে পেপার 5। মানে থার্সডে এই ক্লাসটা হয়ে যাবে পেপার 5 এবং এই ক্লাসটা 3:30 থেকে স্টার্ট হবে, কারণ পেপার 5 এর ক্লাস 1 আওয়ার। ঈদের ছুটির পর যখন আবার শুরু হবে, আমি ছুটি নোটিশটা দিব না গ্রুপে কত তারিখ থেকে কত তারিখ বন্ধ থাকবে, এবং আমি আবার কোচিং এর ক্লাস কবে থেকে শুরু করব, তোমরা তোমাদের শিডিউল অনুযায়ী ক্লাসে জয়েন করবে। শুধু এটা মাথায় রাখো যে ঈদের ছুটির পর থেকে যখনই কোচিং খুলবে তখন থেকে তোমাদের নিউ রুটিন ফলো করা হবে, মানে রিভাইজ যে রুটিনটা করা হয়েছে। তাহলে আজকে আমরা থার্মালটাকে আবার একটু রিভিউ করি ফর্মুলাগুলো, যে থার্মাল, টোটাল থার্মাল ফিজিক্সে আমরা কি কি ফর্মুলা পড়েছি
এই সব ফর্মুলা একটু রিভিউ করে অলরেডি আমি কিন্তু ওয়ার্কশিটটা তোমাদের গ্রুপে দিয়েছি। আজকের ক্লাসে আমরা সেই ওয়ার্কশিটটা পুরোপুরি যতটুকু পারি সলভ করবো। এখানে 20 কোশ্চেন্স আছে। এই সবগুলো কোশ্চেন যদি তোমরা বুঝে বুঝে, আমি তো মার্ক স্কিম সহ দিয়েছি, বুঝে বুঝে যদি ভালো করে অ্যান্সার করো তাহলে থার্মাল একেবারে ক্লিয়ার হয়ে যাবে বলেই আমি আশা করি বা মনে করি। ঠিক আছে, তাই ওয়ার্কশিটটা সবাই খুব কেয়ারফুললি এবং পুরো ওয়ার্কশিটটা ভালোভাবে করবে। আমি আজকে যতগুলো পারি সলভ করে দিচ্ছি। তার আগে একটু ফর্মুলাগুলো আবার রিভিউ করে দিই যে কি কি পড়েছিলাম আমরা টোটাল থার্মাল ফিজিক্সে। তাহলে টোটাল থার্মাল ফিজিক্সের সব ফর্মুলা নিয়ে যদি চিন্তা করি, আমরা ফার্স্টেই পেয়েছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সেখানে কি ছিল? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল হিট এনার্জি সাপ্লাইড বাই হিটিং প্লাস ওয়ার্ক ডান। এখন কখনো কখনো এই ওয়ার্ক ডান পজিটিভ হয়, আবার কখনো কখনো এটা নেগেটিভ হয়। সেই ব্যাপারে যেন একদম ক্লিয়ার কনসেপশন তোমার থাকে। তারপর আমরা ওই চ্যাপ্টারটাই পড়েছিলাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি রিলেটেড ফর্মুলাটা কি? কিউ ইকুয়াল এমসি ডেল থেটা। কোনো কোনো জায়গায় এটা ই দিয়েও লেখা হয়, আমি জাস্ট থার্মাল এনার্জিটাকে কিউ দিয়ে লিখতেছি। তুমি যদি ই দিয়ে লিখো বা কিছু কিছু বইয়ে ই দিয়েও লেখা আছে, একই কথা। তারপর আসো স্পেসিফিক ল্যাটেন্ট হিট। স্পেসিফিক ল্যাটেন্ট হিট রিলেটেড ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল এম এল। এই এল কিন্তু ল্যাটেন্ট বা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন অর স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। মেল্টিং এবং সলিডিফিকেশনে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন হয়, আর বয়েলিং বা কনডেনসেশনে আমরা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন ইউজ করে থাকি। ক্লিয়ার? তারপর অনেক সময় আমাদের এই থার্মাল এনার্জি ইলেকট্রিসিটির ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হয়। দ্যাট মিনস থার্মাল এনার্জি আমাকে কিউ ইকুয়াল পাওয়ার ইন্টু টাইম, যেহেতু এখন ইলেকট্রিসিটি নাই তাই আমি এখানে একটু রিভিউ করে দিচ্ছি। এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করার প্রয়োজন হতে পারে। কখনো কখনো আমার থার্মাল এনার্জি আইভিটি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করার প্রয়োজন হতে পারে। আবার কখনো কখনো থার্মাল এনার্জি আই স্কোয়ার আর টি এই ফর্মুলা দিয়েও বের করার প্রয়োজন হতে পারে। আবার কখনো কখনো থার্মাল এনার্জি ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলা দিয়েও ক্যালকুলেট করার প্রয়োজন হতে পারে। এই সব ফর্মুলা কিন্তু আমরা এএস এ পড়ে আসছি ইলেকট্রিসিটিতে, তাই না? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই একটা ইলেকট্রিক্যাল হিটার বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জিকেই তো থার্মাল এনার্জিতে কনভার্ট করে। তাই ইলেকট্রিক্যাল এনার্জি সব ফর্মুলা, যখন আমরা ইলেকট্রিক্যাল হিটার ইউজ করে হিট সাপ্লাই করব, তখন এইসব ফর্মুলা অ্যাপ্লাই করে আমি চাইলে থার্মাল এনার্জি ক্যালকুলেট করতে পারি। বিকজ এই ম্যাথসগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এজিউম করে নিই যে টোটাল ইলেকট্রিক্যাল এনার্জিটাই হিটার থার্মাল এনার্জিতে কনভার্ট করে। আর থার্মালের যে কোনো ম্যাথস অ্যান্সার করার জন্য একটা গ্রেট অ্যাজাম্পশন হচ্ছে আমরা ধরে নিই যে সারাউন্ডিংসে কোনো হিট লস হচ্ছে না। বাট এটুর ম্যাথসগুলোতে ওরা কিন্তু সারাউন্ডিংসে যে হিট লস হয় সেটা কিন্তু কনসিডার করার কথা বলতে পারে। তখন আমরা সাপ্লাই এনার্জিটা এই ফর্মুলা দিয়ে বের করব আর লসটাকে আলাদা ক্যালকুলেট করব। দেন এই টোটাল সাপ্লাই থেকে লসটাকে সাবট্রাক্ট করে দিলেই আমরা অ্যাবজর্ব এনার্জিটা পেয়ে যাবো। আর অ্যাবজর্ব এনার্জিটাই কিন্তু আমার দরকার ম্যাথস করার জন্য। ঠিক আছে, তাই এই সব ফর্মুলাই কিন্তু অ্যাপ্লিকেবল। আমি আমার প্রয়োজন মতো এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারি। এগুলো হচ্ছে সাপ্লাই, মানে হিটার দিয়ে আমি কতটুকু এনার্জি সাপ্লাই করলাম। আর যেহেতু হিটার ইলেকট্রিক্যাল এনার্জিকে থার্মাল এনার্জিতে কনভার্ট করতেছে, তাই ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশনস এর এই সব ফর্মুলা এখানে এই চ্যাপ্টারে আমরা থার্মাল এনার্জি ক্যালকুলেট করার জন্য ইউজ করতে পারি। তাহলে এই পার্টটাকে আমরা একটু আলাদাভাবে বক্স করে রাখলাম। এগুলো আমরা থার্মাল ফিজিক্স এর ফর্মুলাগুলো এখন পড়ি না, এগুলো এএস এ পড়েছি বা ও লেভেলস এ পড়েছি, এগুলো জাস্ট এখানে এনে রিভিউ করলাম। তাহলে মোটামুটি ফার্স্ট যে চ্যাপ্টারটা থার্মাল ফিজিক্স চ্যাপ্টারে এই কয়েকটা ফর্মুলাই আছে ম্যাথমেটিক্যাল। এছাড়া এক্সপ্লেনেশন, ল, মোলের ডেফিনেশন আমরা যাই পড়েছি সেগুলো পড়বো, কিন্তু মেইনলি আছে হচ্ছে আইডিয়াল গ্যাসেস চ্যাপ্টারে। আইডিয়াল গ্যাসেস চ্যাপ্টারে অনেক কনসেপ্ট। ফার্স্টে চলে আসবে প্রেসারের কনসেপ্ট কি, প্রেসার কিভাবে ক্যালকুলেট করা হয়, প্রেসার ক্যালকুলেট করতে গিয়ে আমরা কোন কোন ফ্যাক্টরস গুলোকে করব। তারপর টেম্পারেচার অলওয়েজ কেলভিন স্কেলে নিতে হবে। টি, এটা মাথায় রাখতে হবে যে টি সিম্বল মানে এটা কেলভিন স্কেল টেম্পারেচার। এই ব্যাপারগুলো সব ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু ম্যাথস গুলো করার সময়। এছাড়া সব লয়ের স্টেটমেন্ট জানতে হবে, মোলের ডেফিনেশন জানতে হবে, সবকিছু জানতে হবে। এখন আমরা চলে আসি ফর্মুলাতে। কি কি ফর্মুলা পড়েছি? ফার্স্টই পড়েছিলাম মোল ক্যালকুলেশনের ফর্মুলা। মোল আমরা দুইটা ওয়েতে ক্যালকুলেট করতে পারি, নাম্বার অফ মোলস। কিভাবে? একটা হচ্ছে ম্যাস, মানে টোটাল ম্যাস ডিভাইডেড বাই মোলার ম্যাস। আমরা অলরেডি জানি যে 1 মোল এর ম্যাসটাকেই তো মোলার ম্যাস বলা হয়। মোলার ম্যাস কি সেই ব্যাপারে ইনফরমেশন আমাদের জানা আছে। তারপর আমরা আরেকটা ফর্মুলা পড়েছিলাম নাম্বার অফ মোল ক্যালকুলেট করার জন্য, সেটা হচ্ছে
টোটাল নাম্বার অফ মলিকুলসকে যদি আমরা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করে দিই তাহলেই পাই। ক্লিয়ার? তারপর আমরা এখানে পড়েছিলাম বয়েলস ল। বয়েলস ল থেকে আমরা কি পেয়েছি? P1V1 ইজ ইকুয়াল P2V2। এই ফর্মুলা বয়েলস ল থেকে আমরা পেয়েছি। এটা অ্যাপ্লাই করতে হয় যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। দেন আমরা চার্লস ল থেকে কি ফর্মুলা পেয়েছি? V1/T1 ইজ ইকুয়াল V2/T2। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে। তারপর প্রেসার ল বা গেলো-সাক ল থেকে আমরা পেয়েছিলাম P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। এবং এই সবকিছু ডিরাইভেশন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি ক্লিয়ারলি। এটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন ভলিউম কনস্ট্যান্ট থাকে। এখন যদি কোনোটাই কনস্ট্যান্ট না থাকে তখন আমরা চলে যাই কম্বাইন্ড গ্যাস ইকুয়েশনে। কম্বাইন্ড গ্যাস ইকুয়েশনটা কি? P1V1 ডিভাইডেড বাই T1 is equal to P2V2 divided by T2। এটা হচ্ছে কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন। এই কম্বাইন্ড গ্যাস ইকুয়েশন দিয়ে যদি কোনোটাই, তিনটাই ভ্যারিয়েবল থাকে, কোনোটাই কনস্ট্যান্ট না, ওগুলো তো কন্ডিশনাল, কিন্তু কোনোটাই যদি কনস্ট্যান্ট না থাকে তখন আমরা কম্বাইন্ড গ্যাস ইকুয়েশনে চলে যাব। দেন ফাইনালি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইকুয়েশনটা পড়েছি, দিস ইজ কল্ড দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, PV ইকুয়াল nRT। এবং এগুলো ডিরাইভেশন তোমাদেরকে আমি দেখিয়েছি, ডিরাইভেশন গুলো যেন ক্লিয়ার থাকে সবার। দেন এটাকে আমরা একটু চেঞ্জ করে PV ইকুয়াল nKT লিখতে পারি। এই কেটা হচ্ছে বেসিক্যালি বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা কে আমরা কিভাবে ক্যালকুলেট করি? এই কে ক্যালকুলেট করি আমরা K ইজ ইকুয়াল R/NA। তাহলে দেখো এখানে টোটাল তিনটা কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আর মোলার গ্যাস কনস্ট্যান্ট। এবং এগুলোর ইউনিট গুলো কেন আসছে, তাদের বেজ ইউনিট, এই সব কিছু বের করাও কিন্তু দরকার হয়, সেগুলো আমি তোমাদেরকে আলাদা করে শিখিয়েছি। দেন আমরা চলে গিয়েছিলাম কাইনেটিক থিওরি, মানে প্রেসারের ইকুয়েশন। সেখানে আমরা পেয়েছি PV ইকুয়াল 1/3 nmc²। আমরা অলরেডি জানি এখানে কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করে। তারপর সেখান থেকে আমরা জাস্ট ফর্মুলাটা আরো ছোট করে এরকম লিখতে পারি যে P ইকুয়াল 1/3 ρc²। এখানে c²টা হচ্ছে মিন স্কয়ার স্পিড, মানে এক একটা পার্টিকেলের মিন স্কয়ার স্পিড। তারপর আমরা এই দুইটা ফর্মুলাকে জাস্ট এই প্রেসারের ইকুয়েশন এবং আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন করে আমরা কাইনেটিক এনার্জি বা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অ্যাভারেজ এক একটা পার্টিকেলের বা এক একটা মলিকুলসের, সেটা আমরা বের করি 3/2 kT এই ফর্মুলা দিয়ে। দেন আরেকটা কনসেপ্ট আমরা পড়েছিলাম CRMS, মানে রুট মিন স্কয়ার স্পিড ইজ ইকুয়াল, বেসিক্যালি আমরা যে মিন স্কয়ার স্পিডটা পাই সেটাকে স্কয়ার রুট করে দিলেই এটা পেয়ে যাই, CRMS। এই ছিল আমাদের টোটাল ফর্মুলা। দেখো অনেক ফর্মুলা কিন্তু, আর এই পুরো ইয়েতে আমরা তিনটে ইকুয়েশন পেয়েছিলাম। ইকুয়েশন তিনটে কি কি? আর হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, আর অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট NA ইকুয়াল, এই তিনটা কিন্তু মুখস্থ রাখো, 6.023 ইন্টু 10⁻23। এরও কিন্তু একটা ইউনিট আছে, এর ইউনিটটা কিন্তু পার মোল, জাস্ট পার মোল অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের। ওকে, আর বোল্টজম্যান কনস্ট্যান্ট K ইজ ইকুয়াল 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। তাহলে মোলার গ্যাস কনস্ট্যান্টের ইউনিটটা আসে এটা, আর বোল্টজম্যান কনস্ট্যান্টের এটা আসে। এগুলো কিভাবে এসছে আমরা কিন্তু সেগুলো তোমাদেরকে ডেসক্রাইব করে দেখিয়েছি, এবং এদের বেজ ইউনিট ফর্ম কি হয় সেটাও ক্লাসে দেখিয়েছি। তাহলে এই ছিল আমাদের টোটাল থার্মাল পড়া, এবং পুরো থার্মাল ফিজিক্সে তুমি একসাথে মাথায় নাও, নেওয়ার পর দেন এখন আমরা ওয়ার্কশিট করা স্টার্ট করি। ওয়ার্কশিট মানে তো এগুলো পাস্ট পেপারের কোশ্চেন। ওয়ার্কশিট করা মানে বেসিক্যালি আমরা কোশ্চেন পেপারই সলভ করছি, টপিক্যাল। ওকে, এরকম যখন গ্রুপ মানে আমরা এভাবেই তোমাদেরকে ওয়ার্কশিটটি দিব, যে দুইটা চ্যাপ্টার কখনোই আসলে একটা, যেমন অসিলেশন একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে, তাই অসিলেশন চ্যাপ্টার পরে আমি তোমাদেরকে এরকম একটা ওয়ার্কশিট দিব। আবার ওইদিকে ক্যাপাসিটেন্স আর কুলম্বস ল মিলে কোশ্চেন হয়, তখন এই দুইটাকে মার্চ করে দিব। আবার ম্যাগনেটিজমে গিয়ে তিনটা চ্যাপ্টার মিলে কোশ্চেন হয়, তখন এই তিনটা চ্যাপ্টার পরে শেষ করে ওয়ার্কশিট গুলো দিব। মানে এক্সামে যেভাবে কোশ্চেন্স গুলো হয় সেভাবে আমরা তোমাদেরকে ওয়ার্কশিট দিব। অলরেডি এর আগে একটা ওয়ার্কশিট দিয়েছি সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড মিলিয়ে। এখন যেটা দিলাম সেটা হচ্ছে
থার্মাল ফিজিক্স এন্ড আইডিয়াল গ্যাস। তাহলে বেসিক্যালি আমাদের 4 চ্যাপ্টার্স পড়া হলো আমাদের সিলেবাসে। 15 এর মধ্যে 4টা পড়া হয়ে গেছে, আর 11টা আছে। এই তো মোটামুটি। এখন কারো কোনো কোশ্চেন থার্মাল ফিজিক্স নিয়ে? এই সামারিটা সবাই করে রাখো, ফর্মুলাগুলোকে একসাথে করে পড়লে মনে থাকবে। এখন এই ফর্মুলাতে কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করতেছে ক্লাসে পড়ানোর সময় সবকিছু বলে দিয়েছি, সো এটা নিয়ে এখন আর কিছু বলার নেই। তাহলে এই মোটামুটি আমাদের সামারি। এটা একসাথে করে লিখে রাখো, পরে অনেক সময় অনেকে এক্সামের আগে আগে ফর্মুলা শিটস চাও, তো এগুলি তো ফর্মুলা শিট। আমি তো সব চ্যাপ্টার পড়িয়ে পড়িয়ে সামারি করে দিচ্ছি, তাহলে এগুলো তুমি একটা কপিতে লিখে রাখো, তাহলে তো ফর্মুলা শিট হয়ে গেল। তখন আর আমি ফর্মুলা শিট টাইপ করে দেওয়া দরকারটা কি? সবাই লিখে নিয়েছো? ক্লিয়ার করবো? তাহলে এখন আমরা ওয়ার্কশিটটাই যাই, যে ওয়ার্কশিটটা অলরেডি তোমাদের গ্রুপে আমি দিয়েছি। ওয়ার্কশিটে টোটাল 20 কোশ্চেন আছে, যেটা মার্কস স্কিম অলরেডি তোমাদের প্রোভাইড করা হয়েছে। আমরা ক্লাসে যে কয়েকটা পারি সলভ করি আমাদের টাইমের মধ্যে, বাকিগুলো বাসায় তোমরা কমপ্লিট করে নিবা। ওকে, দেখো কোশ্চেন পড়ো। স্যার এইচএসসি এসএসসি এক্সাম হবে নভেম্বরে আর ডিসেম্বরে 3টা করে পরীক্ষা হবে। শুধু সায়েন্স, যারা সায়েন্সে পড়ে সায়েন্সে 3টা, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, এরকম মনে হয়। আমি অবশ্য পুরো নিউজটা পড়ি নাই, জাস্ট হেডলাইন দেখলাম। 3টা করে ইউনিট পরীক্ষা নিবে, মানে যার যার গ্রুপের মেইন, মানে কম্পালসারি সাবজেক্ট গুলো নিবে না মনে হয়, বাংলা ইংলিশ। ওকে, কোশ্চেনটা পড়ছো সবাই? এটাতে কি বলতেছে? সাম গ্যাস ইনিশিয়ালি এট আ টেম্পারেচার of 27.2 degree centigrade is heated so that its temperature rises to 38.8 degree centigrade. Calculate in Kelvin to an appropriate number of decimal places. এগুলো কেলভিনে দিতে বলতেছে, appropriate number of decimal places। আমি অ্যানসারে পড়ে যাই। appropriate number of decimal placesটা আমরা এখানে কিভাবে ঠিক করব? ঠিক করব হচ্ছে গিভেন ডাটাগুলো যত ডেসিমাল প্লেসে দেয়া আছে সেটা দেখে। এই যে কথাটা বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ডেসিমাল প্লেসেস, আমরা তো তোমাদেরকে শিখাইছি যে সব অ্যান্সার তুমি 2 সিগনিফিকেন্ট ফিগারে বলবা। তাহলে এখানে যদি আমরা সেই 2 সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা মেনটেন করি তাহলে কি হবে? কখনোই হবে না, কারণ এই কথাটা আমাকে সেটাই বলে দিচ্ছে যে আমাকে এই ডাটাগুলোকে ফলো করতে হবে। দেখো 2 মার্কস দিয়েছি ইনিশিয়াল টেম্পারেচার বের করার জন্য, তাহলে এটুর জন্য এটা কিন্তু এটুতে আসা কোশ্চেন, এটা আমার বানানো কোশ্চেন না যে স্যার হয়তো হুদায় 2 মার্কস দিয়ে রাখছে। একটা টেম্পারেচার চেঞ্জের জন্য তোমাকে 2 মার্কস দিয়েছে, এটা এমনি এমনি দেয়নি। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ডেসিমাল প্লেসেস মানে হচ্ছে গিভেন ডাটাগুলো যত ডেসিমাল প্লেসে দেয়া আছে সেটা আমাকে মেনটেন করতে হবে। তাহলে আমি এক্সাক্ট ভ্যালুটা এখানে ইউজ করব, নট অনলি 273, যেহেতু ডেসিমাল প্লেসে অ্যান্সার দিতেছে। তাহলে ইনিশিয়াল টেম্পারেচার ওয়ার্ক শো করতে হবে মাস্ট।
প্লাস 273.15, আমি একদম অ্যাকচুয়াল ভ্যালুটাই নিলাম, তাহলে কেলভিন এটা কত আসে? তুমি বের করে আমাকে অ্যাকচুয়াল অ্যান্সারটা বলো, কেউ একজন বের করে আমাকে অ্যাকচুয়াল অ্যান্সারটা বলো। $300.35. 300.35 অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ডেসিমাল প্লেসে আমি তো এটা অ্যান্সার লিখতে পারবো না, আমাকে 1 ডেসিমাল প্লেসে অ্যান্সার লিখতে হবে, তাহলে এটাকে আমি 1 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করবো, এই কথাটা মনে রাখো। এটাকে 300.3 লিখে দিও না সবাই, 3 এর পরের ডিজিটটা খেয়াল করো, 3 এর পরের ডিজিটটা 5 আছে, তার মানে এটা হয়ে যাবে 4। এই অ্যান্সারটা লিখতে হবে 300.4। আর এই কেলভিনটা আমি লিখবো না, কেলভিনটা ওরাই লিখে দিচ্ছে। এই জিনিসগুলো একটু বড় ক্লাস তো, এগুলো এখন একটু মেনটেন করো। আবার তুমি ইউনিটটা লিখে দিও না, তাহলে ইউনিটটা কেলভিন কেলভিন মানে কেলভিন স্কয়ার হয়ে গেল, ইউনিট তো মাল্টিপ্লাই করা যায়। মানে এখন যদি আমি আবার ইউনিটটা এখানে কেলভিন লিখি, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াইলো কি? কেলভিন স্কয়ার। তাই আমি এখানে আর ইউনিটটা লিখবো না, কারণ ইউনিটটা ওরাই লিখে দিচ্ছে। ওরা যদি না লিখে দিত তাহলে আমি লিখতাম মাস্ট। তাই খেয়াল করে দেখতে হবে এই ব্যাপারটা। রাইজিং টেম্পারেচার বের করতে বলতেছে। রাইজিং টেম্পারেচার আমরা কিভাবে বের করবো? 38, আগে ডিগ্রি সেন্টিগ্রেডে বের করি, 38.8 মাইনাস 27.2, তাহলে এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়? 27 তো 8, 11.6 ডিগ্রি সেন্টিগ্রেড মেবি, তাই না? তাহলে কেলভিন এটা কত হবে? 11.6. সরি, 11.6 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার রাইজ, তাহলে কেলভিন এটা কত হবে? এটার সাথে কি আমি 273.15 অ্যাড করব না? No, sir. Change to Kelvin is same. সেম, কারণ এটা তো টেম্পারেচার স্কেল, এটা তো নরমালি ইউনিট কনভার্সন না, এটা ইট ইজ দ্য রিলেশন বিটুইন টু টেম্পারেচার স্কেল। তাই এটা কিন্তু চেঞ্জের সময় সেম হয়, বিকজ আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ মানেই হচ্ছে 1 কেলভিন চেঞ্জ। তাহলে টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার রাইজ, টেম্পারেচার ডিফারেন্স যাই বলো কথাটা, সেটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিনে সেম অ্যান্সার হবে, এবং অ্যান্সারটা ডিরেক্টলি 1 ডেসিমাল প্লেসেই চলে আসছে। সো এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, আমি অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ডেসিমাল প্লেসই অ্যান্সার লিখলাম। তাহলে দেখো, শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ ডেসিমাল প্লেসটা মেনটেন করার জন্য তোমাকে 1 মার্কস দিয়ে দিছে, আর এই কনভার্সনটার জন্য 1 মার্কস। তাহলে কত সহজে মার্কস পাওয়া যায়। কেন বললাম যে থার্মালটাকে একটু প্রায়োরিটি দিও তোমরা। থার্মালে যদি 2টা কোশ্চেন কোনো কারণে চলে আসে, 20 মার্কস পেয়ে গেছো শুধু থার্মাল পরে, 70 লাগে এ স্টার পাইতে, থার্মাল দিয়ে 20 পাওয়া যায়। তো 2টা সবসময় থাকে না, এত আশা করে লাভ নাই, আমরা 10ই ধরি, একটাই ধরি। ওকে, এই ইকুয়েশন আমরা জানি অলরেডি, এই ইকুয়েশনের প্রুফডও আমরা জানি। স্টেট দ্য মিনিং অফ সিম্বল সি স্কয়ার কি? Square. হ্যাঁ, Mean square speed. মিন স্কয়ার স্পিড বা অ্যাভারেজ স্কয়ার স্পিড। সি স্কয়ার মানে হচ্ছে মিন স্কয়ার স্পিড। এই নাম লিখেও মার্কস। তাহলে একটু কঠিন কেন বলি আমরা? এমনি বলি না যে একটু বেশি কঠিন, বেশি কঠিন, নাম লিখেও মার্কস পাওয়া যায়। এটুর একটা মজা আছে। এটুর মজাটা কি, মানে চ্যাপ্টার গুলো ভালো করে পড়ে ফেললে একদম ডিরেক্ট কোশ্চেন আসে, পেঁচানো নাই। এএসসি যেরকম এমসিকিউতে পেঁচায় টেঁচায় অবস্থা খারাপ করে ফেলতো, এখানে সেরকম কোনো ব্যাপার নাই। এই দেখো, কেন বলছিলাম যে এটা মিনিমাম 20 টাইমস আসছে। দেখো, এক্সপ্লেইন এনি সিম্বল দ্যাট ইউর ইউজ, মানে কি বলতেছে, অ্যাটমস এন্ড এক্সপ্রেশন এত, মানে সিম্বল গুলোকে এক্সপ্লেইন করতে বলতেছে এখানে। তো লিখে ফেলো। আমি তো ভাবতেছিলাম এটা প্রুভ করতে বলবে, ব্যাপারটা বুঝলাম না। ইউজ ইউর এক্সপ্রেশন টু শো, হ্যাঁ শো করতে বলতেছে। উপরের এক্সপ্রেশন এটা শো। তার মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল 3/2 কেটি, এটা আমাকে প্রুভ করতে বলতেছে। কালকে আমি প্রুফটা দেখিয়েছি তোমাদেরকে, তাই আজকে আবার দেখাই। আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা জানি পিভি ইকুয়াল, আমরা চাইলে কিন্তু এন কেটি এটাও লিখে ফেলতে পারি।
এটা কি লিখবো না, পিভি ইকুয়াল এনআরটি দিয়েই শুরু করি, যেহেতু 4 মার্কস দিছে একটু বেশি স্টেপ দেখাই, নাহলে আবার মার্কস কাইটা দিবে, সমস্যা আছে। আবার প্রেসারের ইকুয়েশন থেকে আমরা জানি পি ইকুয়াল, মানে তোমরা এই জায়গার মধ্যে কেমনে অ্যান্সার লিখবা, পি ইকুয়াল 1/3 পিভি ইকুয়াল 1/3 এন এম সি স্কোয়ার। এবার দুইটাকে মার্চ করো, দুইটাকে যদি আমরা মার্চ করি তাহলে কি আসে, এনআরটি ইজ ইকুয়াল হয়ে যায় 1/3 এনএম সি স্কোয়ার, 1/3 এনএম সি স্কোয়ার। ওকে, তাহলে আমি এটাকে লেফট সাইডে নিয়ে যাই, 1/3 না, এম সি স্কোয়ার কে শুধু লেফট সাইডে নিই, তাহলে এম সি স্কোয়ার কে যদি শুধু আমি লেফট সাইডে নিয়ে যাই, কারণ লেফট সাইডে আমি কাইনেটিক এনার্জি নিতে চাই, এম সি স্কোয়ার কে যদি লেফট সাইডে নিই তাহলে এদিকে কি থাকে, এদিকে থাকে 3 n r t ডিভাইডেড বাই নিচে চলে আসবে কি n। এখন দেখো আমরা নর্মালি দুইটা ইয়ে জানি, সেটা কি, একটা জানি নাম্বার অফ মোল ইজ ইকুয়াল n বাই na, n বাই na, তাহলে এটা আমরা বসিয়ে দিই, n ইকুয়াল যদি n বাই na হয় তাহলে এম সি স্কোয়ার, আমার এখানে জায়গা হবে না, এটা ছোট তো স্ক্রিন, এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু চলে আসে কি, n কে রিপ্লেস করে আমি n বাই na বসিয়ে দিই, তাহলে ব্যাপারটা কি হয়, 3 ইন্টু n বাই na ইন্টু r ইন্টু t। তাহলে দেখো আবার নিচে আসে n, তার মানে 1/n, তাহলে এই n এবং এই n কেটে যাবে, তাহলে ফাইনালি অ্যান্সারটা আমি একটু বড় করে লিখি, এই জায়গায় পাশে লিখি না, আমার এখানে জায়গাটা অনেক কম, এম সি স্কোয়ার, আমরা এখন ফাইনালি যেটা পাইলাম এম সি স্কোয়ার ইকুয়াল কি আছে এখানে, 3 ইন্টু আর বাই এন এ ইন্টু টি, এরকম আছে না ব্যাপারটা। তাহলে আমরা কে ডেফিনেশন কি জানি, কে ইকুয়াল কি, এটাই কিন্তু বলছে, এই যে এক্সপ্লেইন এনি সিম্বল দ্যাট ইউ আর ইউজ, মানে তুমি যে সিম্বল গুলো ইউজ করতেছো সেগুলো কিভাবে আসছে সেগুলো এক্সপ্লেইন করতে বলতেছে, আমরা কিন্তু সেগুলি সব দেখিয়ে দিতেছি। কে মানে হচ্ছে আর বাই এন এ, কে ইকুয়াল হচ্ছে আর বাই এন এ, তাহলে আমি আর বাই এন এ কে রিপ্লেস করে কে বসিয়ে দিতে চাই, তাহলে ব্যাপারটা কি থাকলো, এম সি স্কোয়ার ইজ ইকুয়াল 3 ইন্টু কে ইন্টু টি। এবার তাহলে আমি বোথ সাইডকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বোথ সাইডকে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই পাশে চলে আসবে এম সি স্কোয়ার ইন্টু 3/2 কেটি। এই হাফ এম ভি স্কোয়ার, এটা তো একটা মলিকুলের অ্যাভারেজ স্কোয়ার স্পিড, তাহলে এটা কি, এটা থেকে আমরা একটা মলিকুলের কাইনেটিক এনার্জি পেয়ে যাব না, অ্যাভারেজ ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি একটা মলিকুলসের, যেহেতু এটা একটা মলিকুলসের অ্যাভারেজ স্পিড স্কোয়ার, তার মানে এম সি স্কোয়ার বা এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে তো কাইনেটিক এনার্জি, সো কাইনেটিক এনার্জি ইকুয়াল 3/2 কেটি। দিস ইজ দ্য প্রুফ। দেখো 4 মার্কস দিয়েছে কিন্তু, তাই আমরা এত বড় করে লিখলাম, তোমরা কিন্তু আরো বড় জায়গা পাবা, কারণ পেপারটা তো A5 পেপার থাকে, এক্সামে কিন্তু এই জায়গার মধ্যেই তোমরা এই কাজটা করতে পারবে, জায়গাটাকে পার্ট করে নিবা। আমার এখানে জায়গা কম ছিল বলে আমি লেফট সাইডে গিয়েছি, তোমরা এদিকে 3টা পার্ট করে দিয়ে পুরো জায়গাটাকে এই পুরো প্রুফটা একটু সুন্দর করে দেখিয়ে দিবে, পার্ট বাই পার্ট করে, এই এতটুকু জায়গার মধ্যে অ্যান্সারটা সুন্দর করে লিখবে, সবগুলো স্টেপ দেখাবা, নাহলে কিন্তু 4 মার্কস দিবে না। কোনটা কোত্থেকে আসতেছে এগুলো সবগুলো বসিয়ে নিবা, জাস্ট এখানে এখানে শুধু আমরা এই দুইটা সরাসরি নিয়ে আসবো। এবং লাস্ট ক্লাসে তো আমি তোমাদেরকে নোটসে লিখিয়ে দিয়েছি, যারা লাস্ট ক্লাস মিস করেছিল তারা রেকর্ডিংটা দেখো, আমি তো রেকর্ডিংটা পাঠাবো। সবাই ক্লিয়ার? এই প্রুফটা বুঝতে পারেন, কালকে একবার দেখলে আজকে আরবার দেখলে, এখন মুখস্থ হয়ে গেছে না, সবাই লিখতে পারবে না। এটা প্রচুর আসছে পরীক্ষা, এই ওয়ার্কশিটে তুমি কয়েকবার পাবা। কেন পাবা? কারণ প্রায় অনেক ইয়ারই আসে, আমরা তো বিভিন্ন ইয়ার থেকে কোয়েশ্চেন পেপারগুলো মানে কোয়েশ্চেনগুলো কালেক্ট করেছি ওয়ার্কশিটে, তার মানে বুঝতে পারবা যে এটা কতবার আসছে আসলে এক্সাম। এই ওয়ার্কশিটে 2-3টা ইয়ারে আমরা কালেক্ট করেছি, 2-3টা ইয়ারের মধ্যে অনেক অনেক চলে আসছে। পরে তো আমরা 10 ইয়ার্স সলভ করবোই। ক্লিয়ার করে দেই? কারো কোনো কোশ্চেন নেই তো?
এবার এটা পড়ো, এটা মোল টোল হাবিজাবি নিয়ে কিছু একটা হইব। C1-এ কোশ্চেনটা ভালো করে পড়ে একজন আমাকে বলো এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। এই অ্যামাউন্ট অফ গ্যাস মানে তো মোল বের করতে বলতেছে, ইউনিটও দিয়ে দিয়েছে। দেখো অ্যামাউন্ট অফ গ্যাস পরে আমরা বুঝতে পারতেছিলাম না যে আসলে এটা কি ম্যাস বের করবো না কি, কিন্তু এই ইউনিটটা দিয়ে ওরা আমাদেরকে কনফার্ম করে দিয়েছে আসলে আমাদেরকে ওরা কি বের করতে বলতেছে। অ্যামাউন্ট অফ গ্যাস বের করতে বলতেছে মানে ওরা আমাকে নাম্বার অফ মোল বের করতে বলতেছে, কারণ ইউনিটটা ওরা মোল চাইছে। যদি এখানে গ্রাম দেওয়া থাকতো তাহলে আমি বুঝতাম যে অ্যামাউন্ট অফ গ্যাস বলতে ওরা ম্যাস বুঝাইতেছে। তাই যদি কোনো টার্মটা পড়ে আমরা ক্লিয়ার না হই তাহলে ইউনিটটা দেখে ফেলবো, তাহলে তো বুঝে যাবো যে আমাকে কি বের করতে বলতেছে ওরা। তাহলে দেখো এখানে helium-4 may be assumed to behave as an ideal gas, তার মানে সে PV = nRT এই ইকুয়েশনটাকে ফলো করে। আইডিয়াল গ্যাস তো আমরা তাদেরকেই বলি যেসব গ্যাস PV = nRT, দ্যাট মিন্স আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে ওবে করে। তাহলে ও অবভিয়াসলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ওবে করে। আর সিলিন্ডার হ্যাজ আ কনস্ট্যান্ট ভলিউম, contains helium-4, গ্যাসের প্রেসার, টেম্পারেচার সব দেয়া আছে। তাহলে আমরা বের করে ফেলি PV = nRT। তাহলে n ইকুয়াল কি হবে? PV ডিভাইডেড বাই RT। P মানে প্রেসার। এবার আমরা ইউনিটের কনসেপ্টে আসি। শুধুমাত্র ফর্মুলা করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফর্মুলা লিখতে হবে, সবকিছু শো করতে হবে, কিন্তু না হলে 2 মার্কস দিবে না। সরাসরি তুমি ক্যালকুলেটরে নিজে নিজে অ্যান্সার করে অ্যান্সার লিখে দিবা, তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না। প্রেসারটা প্যাসকেলে লাগবে, যে এই ব্যাপারগুলো আমাকে খেয়াল করতে হবে। তাহলে দেখো 2.1 × 10⁻7 প্যাসকেলই আছে প্রেসার। ভলিউম কিন্তু মিটার কিউবে নিতে হবে, বাট এখানে ভলিউম কি মিটার কিউবে আছে? এখানে সিএম কিউবে আছে। তাহলে আমি এটাকে মিটার কিউব বানাতে হলে কি করতে হবে? এটা তো আর এটুর পরীক্ষায় আলাদা করে দেখাইতে হবে না, বা তোমরাও দেখাবা না, সরাসরি এখানে লিখে ফেলো। বলো কত মাল্টিপ্লাই করব সিএম কিউবকে মিটার কিউব বানাতে হলে? 10⁻, সেন্টি মানে তো -2, এখানে সেন্টিমিটার কিউবকে আমি মিটার কিউব করবো, তাহলে -6। এই কনভার্সন গুলো যেন ভুল না হয়, ভুল করলেই শেষ। আর আর মানে তো 8.31, এটা নিয়ে তো কোনো কথা নাই, মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর টেম্পারেচারটা আমার কেলভিনে দরকার, ওরা কেলভিনে দিয়ে দিয়েছে। টি মানে হচ্ছে কেলভিন স্কেল টেম্পারেচার, ওকে, যেটাকে আমরা থার্মোডাইনামিক টেম্পারেচার বলে থাকি। তাহলে লিখে ফেলো 290। এবার বলো অ্যান্সারটা কি আসে? ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্ট অর্ধেকেরও কম, সব শুধু দেখেই পড়বে। কত আসে অ্যামাউন্টটা? $67.96 7.9 67.9। এখন আমাদের রুলস কি? কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সার দিতে হয়? 2। তাহলে 2 তে লিখলে এটা কত হবে? 68। তাহলে অ্যান্সারের জায়গায় 68। মোলটা আর আমি লিখবো না। দ্য মিন কাইনেটিক এনার্জি অফ অ্যাটমস, একটা অ্যাটমের মিন কাইনেটিক এনার্জি বের করার তো একটাই ফর্মুলা আছে, ইকে ইকুয়াল কি? মিন কাইনেটিক এনার্জি অফ অ্যাটম ইকুয়াল কি? 3/2 kT। এবার দেখো আমি কে তো জানি, কে এর ভ্যালুস কিন্তু মুখস্থ। 1.38 × 10⁻⁻23 ইন্টু টেম্পারেচারটা কেলভিন টেম্পারেচার হতে হবে 290। তাহলে বলো অ্যান্সারটা কত আসে?
6.003 into 10 to the power minus 21. 6.0 0 into 03 আছে 03 into 10 to the power minus 21 আসে 003 003 কিন্তু অ্যান্সারটা তো আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে লিখবো, তার মানে 6.0 into 10 to the power minus 20 কি লিখলাম 21 21 21 21, তাহলে অ্যান্সারের জায়গায় সেটাই লিখবো 6.0। এই সিগনিফিকেন্ট ফিগার কিন্তু মেনটেন করতে হবে 10 to the power minus 21। ওকে, তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি বের করতে বলতেছে। টোটাল ইন্টারনাল এনার্জি গ্যাসের কত আছে? তাহলে তুমি বলতে পারো স্যার গ্যাসের টোটাল ইন্টারনাল এনার্জি বলতে তো আমরা শুধুমাত্র তার কাইনেটিক এনার্জিকে বুঝি না, আমি তো তার কাইনেটিক এনার্জি এবং ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি দুইটার টোটালটাকে বুঝি, কিন্তু এখানে তো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির কোনো ইনফরমেশন দেয়া নেই, বিকজ এটা তো ভলিউম কনস্ট্যান্ট রাখা আছে। আমি বলতেছি তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিতে কোনো চেঞ্জ নাই, ভলিউম কনস্ট্যান্ট থাকলে কি ইলেকট্রিক ভলিউম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কখন ইনক্রিজ করে? মানে ইলেকট্রিক পটেনশিয়ালে যখন সেপারেশন ইনক্রিজ করে। এখানে তো সেপারেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, বিকজ আমি তার ভলিউম কনস্ট্যান্ট রাখতেছি, তাই এখানে পটেনশিয়াল এনার্জি ভাবার দরকার নাই। এখানে টোটাল ইন্টারনাল এনার্জি মানে হবে টোটাল কাইনেটিক এনার্জি, এখানে টোটাল ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। ব্যাপারটা কি ক্লিয়ার? তার মানে টোটাল ইন্টারনাল এনার্জি, কারণ এখানে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে 0, বিকজ এখানে তো ভলিউম তো ফিক্সড, সেপারেশন ইনক্রিজ করতেছে না, তাহলে পটেনশিয়াল এনার্জির কথা এখানে আসবে না। তার মানে এখানে টোটাল ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল হবে টোটাল কাইনেটিক এনার্জি। টোটাল কাইনেটিক এনার্জি, উপরে আমি যে কাইনেটিক এনার্জি পাইলাম এটা তো একটা মলিকুলের, তাহলে যতগুলো মলিকুল আছে সবগুলো মলিকুলের টোটাল কাইনেটিক এনার্জি বের করতে হবে। করতে হবে কিনা বলো? আমি যে এনার্জিটা বের করলাম এটা তো একটা মলিকুলের কাইনেটিক এনার্জি, কিন্তু টোটাল ইন্টারনাল এনার্জি মানে টোটাল কাইনেটিক এনার্জি। এখানে মেইন কথা হচ্ছে আমরা পটেনশিয়ালটাকে কেন বাদ দিলাম, বিকজ ভলিউমের কোনো চেঞ্জ হয় নাই। এই কনসেপ্ট গুলো মাথায় রেখো, এক্সামে ইয়ে হবে না। এখন আমি টোটাল নাম্বার অফ অ্যাটম কিভাবে বের করব? টোটাল নাম্বার অফ অ্যাটম বের করার কিন্তু একটা ওয়ে আছে, সেটা কি n ইকুয়াল n/na, নাম্বার অফ মোল ইকুয়াল আমরা সেরকমই জানি। তাহলে দা টোটাল নাম্বার অফ মলিকুলস বা টোটাল নাম্বার অফ অ্যাটমস বের করার উপায় কি? n ইনটু na। আমি কিন্তু অলরেডি মোলটা জানি, তাহলে লিখে ফেলো টোটাল মোল হচ্ছে 68, এটাকে মাল্টিপ্লাই করো অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটাকে মাল্টিপ্লাই করো একটা অ্যাটমের এনার্জি দিয়ে, মানে একটা অ্যাটমের কাইনেটিক এনার্জি দিয়ে, তাহলে তো আমি টোটাল কাইনেটিক এনার্জি পেয়ে যাব। আর এখানে এই টোটাল কাইনেটিক এনার্জিটা অ্যাকচুয়ালি টোটাল ইন্টারনাল এনার্জি। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? অ্যান্সার বলো। তাই এক্সামে কোয়েশ্চেন দেখি ধাম করে অ্যান্সার করে ফেলো না, চিন্তা করো। two point four five five 10 to the power 5 into 10 to the power 5 10 to the power 5, জি তাহলে অ্যান্সারটা তো টু সিগনিফিকেন্ট ফিগারে লিখবো নাকি? এটা কত হয়? 2.5 লিখে ফেলি। 2.5 into 10 to the power 5,
ক্লিয়ার সবাই? তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসলো আমাদের, তাই না? তার মানে মোটামুটি ফর্মুলা জানা থাকলে দেখো থার্মাল কত সহজ। থার্মালের কোশ্চেনটাতে ফুল মার্কস পাওয়া যাবে, একটা মার্কসও নষ্ট হবে না। 12-13 মার্কস দিয়ে কোশ্চেন আসে, বিশাল বড়। যেমন এই কোশ্চেনটাতে কত মার্কস ছিল একটু হিসাব করি তো। 3, 2, 2 কত হয়? 7। আর উপরে ছিল কত? 7, 11, 12, 13, 14, 15। দেখো 15 মার্কসের কোশ্চেন। একটা কোশ্চেন আসলেও 15 মার্কস। তার মানে সব ফর্মুলা যদি আমাদের মাথায় থাকে, খুব সহজেই, আমি যেরকম সহজে দেখি করে ফেললাম, তোমরা করতে পারো। আমাকে বলো খুব টাফ মনে হলো কি যে আমি কোশ্চেনটা পারবো না এক্সামে আসলে? তাই মেইনলি হচ্ছে আমাকে কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। আমি যদি ফিজিক্স বুঝি তাহলে এগুলো কোশ্চেন অ্যান্সার করা কোনো ঘটনা না। ফিজিক্সটা ভালো করে বুঝতে হবে। আমরা অনেকেই করি কি, ফিজিক্স ভালো করে না পড়া না বুঝা খালি সমানে কোশ্চেন পেপার সলভ করতে থাকি, কোনো লাভ নাই। শুধু কোশ্চেন পেপার সলভ করে বিশাল বিশাল ওয়ার্কশিট সলভ করতেছি, বিশাল বিশাল কোশ্চেন পেপার সলভ করতেছি, আসল জিনিস জানি না, কোত্থেকে কি আসতেছে সেটাই কিছু জানি না, শুধু ফর্মুলা বসে দিচ্ছি, কোশ্চেন করতেছি, তাতে কোনো লাভ নাই। এই ধরনের পড়ার স্টাইল যদি কারো থাকে, সেই স্টাইল থেকে বের হয়ে আসো পুরোপুরি। স্টাইলটা হতে হবে, আগে আমাকে থিওরি শিখতে হবে। থিওরি ভালো করে শিখলে ম্যাথস করা কোনো ঘটনা না, যেভাবেই দেখেন। আনসিন তো দিবে, সিন তো আর দিবে না। আমি 20 ইয়ার্স এর নাকি 25, 50 ইয়ার্স এর কোশ্চেন পেপার সলভ করে ফেললাম, তাতে কি হয়েছে? 50 ইয়ার্স তো নাই, এক্সাম শুরু হয়েছে 2002 থেকে। তাহলে 2002 থেকে এখন পর্যন্ত এই 17 ইয়ার্স এর সব কোশ্চেন যদি তুমি সলভ করে ফেলো, এটা কি কমন পড়বে? কমন তো পড়বে না। এই শুধু কোশ্চেন পেপার সলভ করা আর মোটা মোটা ওয়ার্কশিট সলভ করা কিন্তু পড়াশোনা না, এটা মনে রেখো। পড়াশোনা হচ্ছে আগে থিওরি ভালো করে শিখতে হবে, তাহলে কোশ্চেন কোনো ঘটনা না। এটা করে ফেলো, এটা তোমরা নিজেরা করে আমাকে অ্যান্সার গুলো বলে ফেলো তাড়াতাড়ি। সেড হোয়াট ইজ মিন্ট বাই আ মোল, আমরা মোলের ডেফিনেশন জানি নাকি? মোলের ডেফিনেশনটা তো মুখস্থ, সুন্দর করে লিখে ফেলো। কারো যদি মুখস্থ এখনো না হয়ে থাকে, নোটসটা দেখে লিখো। এগুলো মুখস্থ জিনিস, ডেফিনেশন তো আসবেই। ডেফিনেশন এই চ্যাপ্টারটাতে ডেফিনেশন ম্যাক্সিমাম সময়, আমি পড়ানোর সময় কথাটা বলছিলাম যে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো ডিফাইন মোল এটা দিয়ে স্টার্ট হয় ম্যাক্সিমাম সময়। এছাড়াও আইডিয়াল গ্যাসের ডেফিনেশন জানতে চাই অনেক সময়, লস গুলো জানতে চাই। পরে এই যে কাইনেটিক থিওরির যে অ্যাজাম্পশনস গুলো, 5টা অ্যাজাম্পশন কালকের ক্লাসে লিখে দিলাম না, এই 5টা অ্যাজাম্পশন কিন্তু আসে, হয়তো এই ওয়ার্কশিটে এরকম একটা কোয়েশ্চেন পেতে পারো যে কাইনেটিক থিওরির অ্যাজাম্পশনস গুলো কি ছিল, সেগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? তাহলে এটা তো পারি আমরা। স্টেট হোয়াট ইজ মিন বাই মোল লিখে ফেলছি, শেষ, কাজ শেষ। পরেরটা করি। ম্যাথসটাতে কি বলতেছে? কন্টেইনার এ, ভলিউম 17, কন্টেইনার বি, ভলিউম 30, negligible volume, the container or filled an ideal gas at a pressure of 2.3 দুইটাতেই প্রেসার সেম। Calculate the total amount of gas in mole in the container. Total. Calculate the total amount of gas in mole. তার মানে পুরো গ্যাসটার নাম্বার অফ মোল বের করতে হবে কন্টেইনার এ এবং কন্টেইনার বি মিলিয়ে যা আছে। তাহলে তো আমাদের আইডিয়াল গ্যাস, আমি ভাবছিলাম এখানে অন্য কিছু একটা বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল থেকে কিছু একটা অ্যাপ্লাই করবো, সম্ভব না। পিভি ইকুয়াল এনআরটি, দুইটা গ্যাস যখন কম্বাইন হয়ে যাবে, দুইটা গ্যাস যখন একসাথে করে ফেলবো আমরা, তখন টোটাল মোল কত, দ্যাট মিনস এন ইকুয়াল পিভি বাই আরটি, এটা এখানে অ্যাপ্লাই করতে হবে। মনে করো দুইটা গ্যাসকে আমি একসাথে করে ফেললাম, এই প্রেসারের কি কোনো চেঞ্জ হবে? চিন্তা করে বলো, প্রেসার কি ডাউন হয়ে যাবে? দুইটা গ্যাসকে মনে করো, দুইটা কন্টেইনারের সাথে পুরো গ্যাস যে আছে, এটা প্রেসারটা কি বেশি হয়ে যাবে? প্রেসার তো যা আছে তাই থাকবে নাকি? 2.3 × 10⁵, প্রেসার তো যা আছে তাই থাকবে, কিন্তু টেম্পারেচারের ব্যাপারটা কি হবে, আর ভলিউমের কি বলে, ভলিউমের ব্যাপারটা কি হবে? দুইটা যখন আমরা কম্বাইন করব, ভলিউম বের করো। না, এটা আলাদা আলাদা করে করতে হবে, কারণ টেম্পারেচার নিয়ে তো ঝামেলা আছে।
টেম্পারেচার নিয়ে ঝামেলা আছে। এ এর জন্য একটা করতে হবে, বি এর জন্য একটা করতে হবে, এটা ক্লিয়ার করি, করে পরে টোটাল মোলটাকে অ্যাড করতে হবে। ফর এ এটা একসাথে করার উপায় নেই। ফর এ পিভি ইকুয়াল এনআরটি, এন ইকুয়াল পিভি বাই আরটি, সরি পিভি বাই আরটি। পি হচ্ছে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, বাট ভলিউম আছে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সিএম কিউবে। এটার সাথে 10 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাই করে মিটার কিউব করতে হবে। 90% স্টুডেন্ট এটা করে না। আর হচ্ছে 8.31, আর টিটা হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 17 রাখলে হবে না, এটা 17 প্লাস 273 করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। 273.15, আমি পুরোটা লিখলাম না। দেন বি এর জন্য সেম, এন ইকুয়াল, বি এর জন্য প্রেসার তো যা আছে তাই, সেম প্রেসার ইন্টু 10 টু দি পাওয়ার 5, ভলিউম হচ্ছে 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, সিএম কিউবকে মিটার কিউবে কনভার্ট করতে হবে, এটা অনেকেই করে না। আর হচ্ছে 8.31, টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এটা কেলভিনে কনভার্ট করতে হবে, এটা অনেকে করে না, না করে সমানে অন্ধের মতো ম্যাথস করতে থাকে আর সমানে ভুল করে। তাহলে দুইটা এন বের করো, বের করে তারপরে অ্যাড করে দাও, টোটাল অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে জাস্ট। কি কত বসে বলো না কেন? জিরো পয়েন্ট সেভেন ওয়ান টোটালটা। আচ্ছা, এইটার কত হয়? 0.296 মনে হয় না, 296, মানে মার্কস্ক্রিন দেখে বলতেছে আর কি। এটা হচ্ছে 0.420, তারপর দুইটাকে অ্যাড করে দিলে ফাইনাল অ্যান্সারটা আসে, টোটালটা আসে হচ্ছে 0.716, সো অ্যান্সার হবে 0.72। থ্রি সিগনিফিকেন্ট ফিগারও কিন্তু অ্যান্সার লেখা যায়, থ্রি সিগনিফিকেন্ট ফিগারও অ্যাকসেপ্ট করে, দুইটাই অ্যাপ্লিকেবল। তাহলে মোটামুটি আইডিয়াল গ্যাসের এই যে কাইনেটিক থিওরি চলে আসছে। ফার্স্ট কি বলতেছে, the kinetic theory of gases is based on
সাম সিম্পলিফাইং অ্যাজাম্পশন, হ্যাঁ আমরা জানি পাঁচটা অ্যাজাম্পশন মুখস্থ করছি। দ্য মলিকিউলস অফ দ্য গ্যাস আর assumed to behave as hard elastic identical sphere, হ্যাঁ। State the assumption about ideal gas molecules based on the nature of their movement. আমরা নেচার মুভমেন্টের ব্যাপারে কি বলছিলাম, যে ওরা হাই স্পিডে মুভ করে এবং দুইটা কলিশনের বিটুইন ওরা স্ট্রেইট লাইনে মুভ করে, বলছিলাম না ফার্স্ট অ্যাজাম্পশনেই। তাহলে সেটার কথা বলে দাও, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে এবং তারা ওয়ালের সাথে কোলাইড করে, মোশন র্যান্ডম, আদার মলিকুলের সাথে কোলাইড করে এবং দুইটা কলিশনের বিটুইন তারা স্ট্রেইট লাইন মুভ করে, এই কথাগুলো এখানে লিখো। তার পুরো মোশনটা, তাহলে গ্যাস মলিকুলস গুলোর মোশন র্যান্ডম এট কনস্ট্যান্ট স্পিড, collide with the walls and other molecules, move straight line between two collisions, দুইটা কলিশনের বিটুইন তারা স্ট্রেট লাইনে মুভ করে। পুরো কথাগুলো এখানে বলো ওয়ানের অ্যান্সারে। তাহলে দেখছো তো এসব প্রপার্টিজ রিলেটেড কোশ্চেন্স গুলো ঠিক কিভাবে ডিজাইন করে। সব প্রপার্টিজ হয়তো তোমাকে এটাও দেয়, আমি দেখছি কোনটাতে যেন 3টা 4টা প্রপার্টিজ লিখতে বলছে কোন একটা ইয়ারে। আর তাদের ভলিউমের সবাই লিখছো, A1 এর অ্যান্সারটা সবাই লিখো। আর তাদের ভলিউমের ব্যাপারে কি বলা আছে, তাদের ভলিউম তো অনেক ছোট। আমরা কিন্তু এটাও কিন্তু আমাদের স্টেটমেন্ট কি বলে পাঁচটা অ্যাজাম্পশন একটাতে লেখা আছে যে ভলিউম অফ মলিকুলস ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ভলিউম অফ কন্টেইনার। কন্টেইনারের ভলিউমটা যা থাকে সেটার তুলনায় ওর ভলিউমটা একদম নেগলিজিবল, মলিকুলস গুলো বা অ্যাটমস গুলো খালি চোখে দেখাই যায় না, এত ছোট। তাই লিখে ফেলো, ভলিউম অফ অ্যাটমস ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ভলিউম অফ ভ্যাসেল বা কন্টেইনার, যাই বলো। তাহলে ফার্স্ট পয়েন্টটাতে মুভমেন্ট নিয়ে কথা বলতে বলতেছে, সেকেন্ড পয়েন্টটাতে ভলিউম নিয়ে কথা বলতে বলতেছে। ভলিউমেন্টের জন্য 2 মার্কস, এটা একটা কথা? এই কোশ্চেনটা কি চাইতেছে দেখো, কেন প্রুফড গুলো দরকার। পুরা পিভি ইকুয়াল 1/3 nmc², যে এত বড় একটা ইকুয়েশন, কত বিশাল প্রুফ ছিল না কালকের ক্লাসে, আমার পুরো কম্পিউটার স্ক্রিন ভরে গেছিল। তাও তো আমি কিছু লিখিই নাই, শুধু ম্যাথস গুলো দেখাইছি আর কথাগুলো মুখে বলেছি। এই পুরো প্রুফ তো এক্সামে তোমার কাছে সরাসরি চাইবে না। দেখো কিভাবে কোশ্চেন চায়, কত অ্যানালাইটিক্যাল ওদের কোশ্চেন ডিজাইন গুলো। ক্যামব্রিজ কেন ভালো, আমরা ক্যামব্রিজকে কেন অনেক স্ট্যান্ডার্ড বলি এডএক্সেল এর থেকে, এগুলো এই কোশ্চেন গুলো হচ্ছে তার প্রুফ। দেখো কত সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা কি মিন করতেছে বলো? পিভি ইকুয়াল nm/cx, মানে একটা মলিকুলার স্পিডের কথা বলা হইতেছে। তাহলে এটা থেকে আমরা এই এভারেজ স্পিডে কেমনে গেলাম? এই যে পিভি ইকুয়াল 1/3 nmc², মেইনলি তো পিভি ইকুয়াল nmcx², মানে একটা মলিকুলার স্পিডের কথা আসে। তাহলে সেটা থেকে যে আমরা পিভি ইকুয়াল 1/3 nmc² চলে গেলাম, সেটা আমরা কি বললাম? আমরা ধরে নিয়েছি এখানে আমাদের কথাগুলো কি কি ছিল, আমি পরে সুন্দর করে লিখে দিচ্ছি। সেখানে আমাদের কথাগুলো ছিল যে আমরা ধরে নিয়েছি সব মলিকিউলসের স্পিড সেম। যেহেতু সেম, তাহলে একটা মলিকুলের স্পিড যদি সি হয়, তাহলে সবগুলো মলিকুলসের স্পিড সি হবে, তাহলে তাদের অ্যাভারেজ স্পিডও সি হবে। তাহলে এটা তো স্কোয়ার স্পিড, তাহলে মিন স্কোয়ার স্পিডও c² হবে, এটা একটা কথা। আর সব মলিকুলস তো একটা ওয়ালের দিকে আসে না, এখানে ওয়ালটা তো 3 ডাইমেনশনাল, XYZ 3 ডাইমেনশনাল না। তাহলে বেসিক্যালি এই মলিকুলস গুলো তো 3টা দিকে ডিভাইড হয়ে যায়। তাই আমরা টোটাল প্রেসারটাকে 3 দিয়ে ডিভাইড করেছি, মানে টোটালি এক্সপ্রেশনটাকে 1/3 করেছিলাম। বলেছিলাম না একদম ফাইনালি লাস্টে প্রুফডের শেষে গিয়ে আমি এই কথাটা বলেছিলাম। ফার্স্টে কিন্তু আমিও পিভি ইকুয়াল nm6² এই ফরম্যাটে পাইছি, পাওয়ার পর কিন্তু আমরা ওটা সাজাইছি, কারণ এটা তো 3 ডাইমেনশনাল। কিছু মলিকুলস এদিকে চলে যাবে, কিছু এদিকে চলে আসবে, কিছু উপরে চলে যাবে, মানে যে উপর নিচে একটা, এই সাইডে একটা, আবার এই সাইডে একটা কলিশন হবে। ঠিক আছে, এই জন্য আমরা 3টা ডিভাইড করেছি। আমি তো একটা সাইড ধরে সব মলিকুলস একদিকে গিয়েছে ধরে নিয়ে আমি প্রুভ করেছি, কিন্তু আসলে তো সব মলিকুলস একদিকে যাবে না, কিছু মলিকুলস এদিকে যাবে, কিছু মলিকুলস এই পাশে মুভ করবে, কিছু মলিকুলস এইভাবে মুভ করবে, এইভাবে এইভাবে এইভাবে। তাই 3 দিয়ে ডিভাইড করা হয়েছে টোটাল ব্যাপারটাকে। এখন এই জিনিসটা এখানে তোমাকে
গুছিয়ে লিখতে হবে, তাহলে দেখি তো। হ্যাঁ, এই জায়গাটায় লিখতে হবে। তাহলে অ্যান্সার গুলোতে কি কি লিখবা? যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে লিখতে হবে। তাহলে দেখো, মলিকুলের ব্যাপারটা যদি আমি এইভাবে চিন্তা করি, একটা সরি, এটা তো বেসিক্যালি 3 ডাইমেনশনে এরকম। ওয়াই জেড। তাহলে এই যে স্পিড, এই স্পিডের তো 3টা কম্পোনেন্ট হবে, 3টা কম্পোনেন্ট হয়ে যাবে। একটা হবে স্পিড এক্স, আরেকটা হবে স্পিড ওয়াই, আরেকটা হবে স্পিড জেড। তাহলে বেসিক্যালি অ্যাভারেজ যে সি স্কোয়ারটা আছে, তাহলে আমরা বলতে পারি কথাগুলো এভাবে লিখে নিবা। molecules has component of velocity in 3 dimension, যেটা আমরা শো করলাম এখানে ডাইমেনশনস। তাহলে যদি আমরা শো করলাম, তাহলে সি স্কোয়ার ইকুয়াল কি হবে? সি স্কোয়ার ইকুয়াল হবে মেইনলি সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, এবং মাস্ট বি এই 3টা কম্পোনেন্ট সেম। all 3 components are same. All 3 components are equal. তাহলে যদি ইকুয়াল হয়, তাহলে আমরা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি 3cx স্কোয়ার। তাহলে cx স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1/3 সি স্কোয়ার। জাস্ট আগের ফর্মুলাতে এটা বসিয়ে দাও। তাই আমরা বলতে পারি পিভি ইকুয়াল 1/3 nm সি স্কোয়ার। সি এক্স এর জায়গায় এটা বসিয়ে দিব। স্পিডটা তো 3 ডাইমেনশনে যাবে, 3 ডাইমেনশনে 3টা কম্পোনেন্ট হয়ে যাবে। এটা অবশ্য আমরা প্রুফডের মধ্যে পুরোটা দেখাই নাই, শুধু কথা বলে শেষ করে দিয়েছিলাম। এখানে এই জিনিসটা ওরা দেখাতে বলছে যে কিভাবে তাহলে আমরা 1/3টা নিয়ে আসলাম, কারণ এই এক একটা মলিকুলের স্পিড তো 3টা কম্পোনেন্ট ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, তো সেভাবে চলে আসে। এবার বলো, কার কোনো কনফিউশন, কোনো প্রবলেম? পরেরটা করো, সিতে কি চাইছে দেখো। The molecules of an ideal gas have a root mean square, মানে RMS speed of 520 meter per second at a temperature of 27. Calculate the RMS speed of the molecules at the temperature of 100 degree centigrade. মানে কি? এটা কেমনে করবা? RMS স্পিডের সাথে ওটা রিলেশন কি? কারো কোনো আইডিয়া? আরএমএস স্পিডের এই জিনিসটা আমরা কিভাবে করব? এটা তো ঝামেলা হয়ে গেল। এটা তো ঝামেলা হয়ে গেল। এইটা কেমনে কি করবা? এটা বের করার ওয়ে কি? এটা তো ক্লাসে আমিও মিস করে গেছি।
এই জিনিসটা তো তোমাদেরকে আমি দেখাই নাই, ভালো হয়েছে তাহলে ওয়ার্কশিটটা করে এই জিনিসটা একটু দেখে নাও। দেখো আমরা জানি হচ্ছে পিভি ইকুয়াল 1/3 n, না এটা বাদ দাও, এই ফর্মুলা না, আচ্ছা আমি পুরোটা একটু ডিলিট করি। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা কিভাবে বের করবো, তারপরে ম্যাথসটা দেখাচ্ছি, আগে প্রুফটা দেখাই। সবাই একটু লিখে নাও নোটসে, সবাই একটু নোটসটাতে যাও, নোটসটা সবার নিচে এই জিনিসটা একটু লিখো। আমরা অলরেডি একদম ফাইনালি যে ফর্মুলাটা পেয়েছিলাম যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল হচ্ছে 3/2 কেটি, কাইনেটিক এনার্জি ইকুয়াল হচ্ছে 3/2 কেটি। এখন কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম সি স্কোয়ার, এটা তো একটা মলিকুলসের ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি, এটাকে আমরা হাফ এম সি স্কোয়ার বলতে পারি, ইজ ইকুয়াল হচ্ছে 3/2 কেটি। সবাই একটু নোটস এটা লিখে রাখো কাইন্ডলি, হ্যাঁ। তাহলে এই 2 কাটা, তাহলে থাকলো কি এম সি স্কোয়ার, এটা কালকে কেন মিস করে গেলাম, ইজ ইকুয়াল 3 কেটি। ওকে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল কি দাঁড়ায় দেখো তো, সি স্কোয়ার ইকুয়াল দাঁড়ায় হচ্ছে 3k ডিভাইডেড বাই ম্যাস ইন্টু টি, এরকম ভাবে লিখতে পারি আমরা। এখন বোথ সাইডকে যদি ইকুয়েশনের বোথ সাইডকে যদি আমরা স্কোয়ার করি, ইকুয়েশনের বোথ সাইডটাকে আমরা স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে ব্যাপারটা কি আসবে, এই পুরোটাও স্কোয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই এম ইন্টু টেম্পারেচারও স্কোয়ার হয়ে যাবে। এখন এই মিন স্কোয়ার স্পিডকে যদি আমরা রুট করি, এটাকেই তো সিআরএমএস বলে, এটা কিন্তু সিআরএমএস বলে। তাহলে সিআরএমএস ইজ ইকুয়াল টু কি হবে, 3k ডিভাইডেড বাই ম্যাস ইন্টু স্কোয়ার রুট অফ টি। এখন এই পুরা জিনিসটা কনস্ট্যান্ট না একটা গ্যাসের জন্য, একটা গ্যাসের ম্যাস তো সবসময় কনস্ট্যান্টই থাকে, আর কে তো কনস্ট্যান্টই, তাহলে পুরো ব্যাপারটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এরকম বলতে পারি সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু রুট টি। কি কারো কোনো অবজেকশন আছে কিনা? আমি যদি এরকম কথা বলি যে সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু রুট টি, কারো কোনো প্রবলেম আছে? কারো তো কোনো প্রবলেম নাই। আমি তো নতুন কিছুই লিখি নাই, কালকের ক্লাসে পর্যন্ত তোমাদেরকে আমি যা পড়িয়েছি সেগুলোকে রিঅ্যারেঞ্জ করেই তো এই ফর্মুলাটা বানিয়েছি, আমি নতুন কোনো কনসেপ্ট তো আনি নাই। মেইন তো সবকিছু পড়াইছি, এক নতুন ফর্মুলা ডিরাইভ করলাম আজকে। তাই এটা সবাই নোটসে স্টার দিয়ে লিখে রাখো, এই জিনিসটা 3 স্টার দিয়ে লিখে রাখো, যেটা এক্সামে আসছিল। আসলে থিওরি পড়া থেকে এটা আমাদের কাছে আসে নাই, কিন্তু ম্যাথমেটিক্যালি যেহেতু আসছে আমরা এটাকে ডিরাইভ করে নিলাম ফর্মুলাটাকে, সরাসরি ম্যাথসটা করাইলে তুমি বুঝবা না। এবার তাহলে চলে আসো ম্যাথসে। আমরা জানি সিআরএমএস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টি, সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টি। তাহলে এখানে কি বলতেছে, সিআরএমএস প্রথমে ক্যালকুলেট দ্য সিআরএমএস এট দ্য টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আমরা ফার্স্ট এরটার জন্য লিখি, প্রথম ইকুয়েশনটার জন্য কত লিখি, সিআরএমএস দেয়া আছে 520, 520 is proportional to square root of 27 plus 273, মানে কত হয় 300। এটা একটা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 সাপোজ। আর পরেরটার জন্য আমাকে সিআরএমএস বের করতে হবে, তাহলে সিআরএমএস is proportional to root over 373, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 করে দিলাম। এবার একটা ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে কি আসবে 520 ডিভাইড সিআরএমএস। এবার তো প্রপোর্শনাল সাইন ইকুয়াল হয়ে যাবে, কারণ এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, দুইটা কনস্ট্যান্ট সেম, কেটে যাবে। তাহলে থাকলো কি রুট 300 ডিভাইডেড বাই রুট 373। তাহলে সিআরএমএস কত হয় বের করো, জাস্ট ক্যালকুলেটর করে বের করো। তাহলে এই রিলেশনশিপটা যদি আমরা জানি তাহলে ম্যাথসটা করা কত ইজি। দেখো ওরা কিন্তু বইয়ে কোথাও ফর্মুলাতেও কোথাও এটা করতে, মানে সিলেবাসের কোথাও এটা করতে বলে নাই, কিন্তু বাকি জিনিসগুলো করেছি তো, তাই কোশ্চেন তারা করতে পারে, রাইস তাদের আছে, কিন্তু তোমাদের জন্য তো ডিফিকাল্ট হয়ে যাবে। আমি তো দেখি বুঝে গেলাম যেটা এখানে ঝামেলা আছে, একটা ফর্মুলা বানাইতে হবে, তাই ফর্মুলা বানানোটা শিখিয়ে দিলাম। কোনো কনফিউশন? সবাই ক্লিয়ার তো? অ্যান্সারটা বলো, সিআরএমএস কত আসছে?
579. মাঝখানের সাথে মিলে দাঁড়াও, মাঝখানটা দেখি। 580. হ্যাঁ, কি আছে? 500 79.8. 579.8। তাহলে এটাকে 580 লিখতে হবে। 580 মিটার পার সেকেন্ড। আর লিখবো না, এটা ওরাই লিখে দিচ্ছি। খুব সুন্দর একটা কোশ্চেন, ভালো করে শিখে নাও। এক্সামে নতুন নতুন ফর্মুলা বানানোর দরকার হতে পারে, এর নোটস একটু অ্যাড করে দাও এই ব্যাপারটা। কারো কোনো কনফিউশন নাই তো? বুঝছো? কনফিউশন থাকলে বলো বলো। হ্যাঁ, এবার পরেরটা যাও। কি বলতেছে? দ্য ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ 1.8 10⁻³ প্রেসার দেয়া আছে, টেম্পারেচারও দেয়া আছে। হ্যাঁ, দ্য থার্মাল এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার বাই 1 কেলভিন অফ 1 মোল অফ গ্যাস এট কনস্ট্যান্ট ইয়ার। তাহলে এটা তো আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি চিন্তা করতে পারি। 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে 12.5 লাগে। The gas is heated at a constant volume such that the internal energy of the gas increase 95. ভলিউম কনস্ট্যান্ট আছে, তার মানে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, তার মানে কি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, তাই তো? ঠিক আছে, বুঝলাম বুঝলাম। দ্য অ্যামাউন্ট অফ গ্যাস ইন মোল ইন দ্য সিলিন্ডার। আচ্ছা, অ্যামাউন্ট অফ গ্যাস তো আমরা পিভি ইকুয়াল এনআরটি দিয়ে বের করে ফেলতে পারি, কারণ সব ইনফরমেশন তো দেয়া আছে। তাহলে অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য তুমি পিভি ইকুয়াল এনআরটি বসাও। পিভি ইকুয়াল এনআরটি, তাহলে এন ইকুয়াল হবে পিভিআরটি। এটা ওই পেজে আছে তো? তোমরা কেউ একজন আমাকে বলে বলো তো প্রেসারটা কত দেয়া আছে? প্যাসকেলে বলবা, প্যাসকেলে না থাকলে কনভার্ট করো। বলো একজন। ভ্যালুস গুলো একজন আমাকে বলে দাও, প্রেসার কত? কি ব্যাপার, তোমরা আমাকে শুনতে পাচ্ছ না? অ্যান্সার বলতেছো নাকি প্রেসারটা কত? আমি লিখি ডেটাগুলো। প্রেসারটা কত? 6 into 10⁵. আবার বলো। 2.6 into 10⁵ plus 2.6 into 10⁵ into volume 1.8 into 10⁻³ meter cube. -3, তাহলে মিটার কিউবে আছে, সো কনভার্সনের দরকার নাই তো। আর হচ্ছে 8.31। টেম্পারেচার কেলভিনে বলো। 297. 297 কেলভিন তো? জি। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসে? So 0.19. 0.19 মোল। তাহলে অ্যান্সারটা হবে 0.19। দ্য রাইজ ইন টেম্পারেচার, এটা বের করার উপায় কি? আমরা একটা মোটামুটি ফর্মুলা জানি, কিউ ইকুয়াল এমসি ডেল থেটা। তাহলে ম্যাসের জায়গায় এখানে মোল ইউজ করতে হবে, কারণ যেহেতু এনার্জিটা পার মোলের জন্য দেয়া আছে। দেখো, আমি একটু আগের পার্টটাতে যাই। এখানে কথাটা কি বলা আছে? দ্য থার্মাল এনার্জি রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার বাই 1 কেলভিন অফ 1 মোল। 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে এতটুকু এনার্জি লাগে। মানে 1 কেলভিনে, এটাই তো আমরা মোল চিন্তা করি। নর্মালি তো পার কেজি পার কেলভিন বলি, এখানে পার কেজি পার মোল বলতেছি। তাহলে ম্যাসের জায়গায় আমরা মোল নিব, তাহলে তো হয়ে গেল, আর তো কোনো ব্যাপার নেই।
এমসি ডেল থিটাতে এমটা হচ্ছে টোটাল ম্যাস, আমি এখানে মোল নিব বিকজ অ্যামাউন্টটা পার মোলে দেয়া আছে। ওকে, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেয়া আছে, টেম্পারেচার রাইজটা বের করতে বলতেছে, আর ইনফরমেশন কই? কিউ ইকুয়াল এম, এম মানে তো মোল, কিউটাও দেয়া আছে, তো পার মোলের জন্য সি দেয়া আছে, তাহলে টোটাল এনার্জি কত? এনার্জি কই দেয়া আছে? ও, যে গ্যাস ইজ হিটেড ইনক্রিজ 95, টোটাল এনার্জি দেয়া আছে 95, তাই তো? টোটাল এনার্জি দেয়া আছে 95, ম্যাসের জায়গায় আমরা বসাবো মোল, বিকজ এখানে পার মোলে দেয়া আছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কত দেয়া আছে? 12 মনে না, 12.5, 12.5 ইন্টু ডেল থিটা বা ডেল টিও লিখতে পারি, একই কথা, কারণ কেলভিনে তো, তাই টি দিয়ে লিখি, সমস্যা কি? ডিগ্রি সেন্টিগ্রেড হলে থিটা দিয়ে লিখি, কেলভিন হলে টি দিয়ে লিখি, একই তো কথা। অ্যান্সার কি আসে? So 40. 14 40. 40 মাঝখানে কি আছে? হ্যাঁ 40 কেলভিন, সো অ্যান্সারটা 40। তো সোদেরটা ফাইনাল প্রেশারটা এত, এটা শো করতে বলতেছে। এই ম্যাথসে তো ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, P1 বাই T1 ইজ ইকুয়াল P2 বাই T2, তাহলে ফাইনাল প্রেশার আমাকে বের করে চেক করতে বলতেছে। তাহলে P1 বাই T1 ডিভাইডেড P1 বাই T2 ডিভাইডেড বাই T1, তাহলে P1 হচ্ছে ইনিশিয়াল প্রেশার, দ্যাট মিন্স 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর T2 টা হচ্ছে ফাইনাল যেটা হয়েছে, আগে কত ছিল টেম্পারেচার? 297, তাহলে 297 প্লাস 40 টা হচ্ছে T2, আর T1 টা হচ্ছে 297। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, আমরা এখানে গেলুসাক ল অ্যাপ্লাই করতে পারি, মানে প্রেসার ল অ্যাপ্লাই করতে পারি, তাহলে কত হয়? এত বড়, আগে মাঝে মাঝে একটা ডেফিনেশন লিখে 2 মার্ক দিয়ে দিচ্ছে, আর এখানে এত বড় একটা ম্যাথস করে 1 মার্কস, মজা করে। কত আসে প্রেসারটা? কি আসে 2.95 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কি আসে? Yes, sir. তাহলে আমরা প্রুভড নাকি? 2.95 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আসে প্যাসকেল, সো ইট ইজ প্রুভড বা শোড যাই আছে, কারণ আমাদের এটা শো করতে বলছে। পরের কোশ্চেনটাই যাই। ও, এটারই তো একটা পার্ট বাকি আছে, দেখি এখানে কি বলতেছে। দ্য গ্যাস ইজ নাও অ্যালাউড টু এক্সপান্ড, নো থার্মাল এনার্জি এন্টার্স অর লিভস দ্য গ্যাস। ওকে, কোনো থার্মাল এনার্জি এন্টার করবে না, তার কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হবে না। দ্য গ্যাস ডাজ 120 জুল ওয়ার্ক when expanding against external pressure. Against external pressure মানে এক্সপান্ড হইছে, এক্সপান্ড হলে কি বাই দ্য গ্যাস না অন দ্য গ্যাস?
হ্যাঁ, আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়াইছিলাম, গ্যাস কম্প্রেস হলে হচ্ছে ওয়ার্ক ডান অন দা গ্যাস, এটা কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? আর ওয়ার্ক ডান বাই দা গ্যাস মানে গ্যাস এক্সপান্ড হয়। কোনটা পজিটিভ অ্যাড হয়, কোনটা সাবট্রাক্ট হয়? নোট খুলে দেখো, আমি আর বলবো না, এখন পড়াশোনা করো না তোমরা। ও, তার আগে কি অন্য কিছু আছে নাকি? কোশ্চেনটা কোত্থেকে এলো এভাবে? 1 বি হঠাৎ করে কোত্থেকে আসলো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি হচ্ছে, ওরা বলতেছে যে টেম্পারেচারটা এতক্ষণ তো 297 ছিল, এই টেম্পারেচারটা কি বেশি হবে না কম হবে সেটা। তাহলে বাই উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক থিওরি ডেল ইউ ইকুয়াল কিউ প্লাস ডাব্লিউ, কিউ প্লাস ডাব্লিউ। আমরা বলতেছি যে কোনো এনার্জি এন্টারও করে নাই বা লিভও করে নাই, এন্টারও করে নাই বা লিভও করে নাই। তাহলে আগে যে ইন্টারনাল এনার্জি ছিল সেটা এটাই থাকবে, 95 আছে হিটিং এর জন্য, মানে কাইনেটিক এনার্জি যা ছিল তাই আছে। আমি তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বের করতে চাই, তাহলে কাইনেটিক এনার্জি যা আছে এখানে তো তাই আছে। এটা আমি তো কোনো রকম নতুন করে কোনো হিট সাপ্লাই করি নাই, কোনো হিট এন্টারও করি নাই, কোনো হিট লিভও করে নাই। তাহলে ইয়েটা কি হবে? -120 হবে না? কারণ গ্যাস এক্সপান্ড করতেছে, গ্যাস এক্সপান্ড মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দা গ্যাস, আর ওয়ার্ক ডান বাই দা গ্যাস তো ফর্মুলাতে নেগেটিভ হিসেবে হয়। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা কি আসে? -25। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে কি তার মানে কি? টেম্পারেচার আরো বাড়বে না কমবে? অবভিয়াসলি টেম্পারেচার কমবে, টেম্পারেচার তো 297 এর সেম থাকবে না, কারণ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা তো নেগেটিভ আসছে। পজিটিভ আসলে আমরা সেরকম কিছু বলতে পারতাম। তাহলে কথার অ্যান্সারটা কিভাবে বলবো? ইন্টারনাল এনার্জি নেগেটিভ, এটাই মিন করতেছে যে ইন্টারনাল এনার্জি আগে যা ছিল, ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস, internal energy decreases. So kinetic energy of molecules, kinetic energy of molecules decreases. যেহেতু ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করছে মানে তো কাইনেটিক এনার্জি আরো কমে গেছে, আগে যা ছিল তার থেকে আরো কমছে, ডিক্রিজেস। তার মানে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করা মানে টেম্পারেচার লোয়ার হবে। সো টেম্পারেচার মানে নিউ টেম্পারেচার লোয়ার দেন 297 থেকে আরো কম হবে, কারণ উইথ দ্য রেফারেন্স অফ থার্মোডাইনামিক্স বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল কিউ প্লাস ডাব্লিউ। তারা বলতেছে যে কোনো হিট এন্টারও করে নাই, লিভও করে নাই, তাহলে আগে যা ছিল হিটিং তাই আছে, সেটা ছিল 95। আর এখানে তারা দেখলো গ্যাসটা এক্সপান্ড হয়েছে, মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস সেটা 120, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস তো নেগেটিভ হয়, এবং সেখান থেকে আমরা দেখলাম চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি নেগেটিভ হয়ে গেছে। তাহলে নেগেটিভ মানে অবভিয়াসলি তার কাইনেটিক এনার্জি ডিক্রিজ করছে। কাইনেটিক এনার্জি ডিক্রিজ করা মানে কি? টেম্পারেচার কমবে, সেটা সিম্পল কথা, ভেরি ইজি। 3 মার্কস কিন্তু, পারলে 3, যদি এই কনসেপ্টটা আমি ধরে অ্যান্সারটা করতে পারি তাহলে 3, নাহলে 0। খুব কেয়ারফুলি এই ব্যাপারগুলো আমাদের পড়তে হবে বা পারতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন, যে থার্মাল থেকে যে যে টাইপের কোশ্চেন আসে। আমি মাত্র ক্লাসে 4টা কোশ্চেন সলভ করলাম, এরকম আরো 16টা কোশ্চেন এই ওয়ার্কশিট আছে।
তাই ছুটির মধ্যে বসে বসে তোমরা এই দুইটা ওয়ার্কশিটেই কমপ্লিট করবা। আগে একটা দিয়েছিলাম সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড মিলিয়ে, ওইটাকেও কমপ্লিট করবা। এখন একটা দিলাম থার্মাল এবং আইডিয়াল গ্যাস মিলিয়ে। দেন ছুটির পরপরই, জাস্ট ছুটির পরপর তো উইকলি 3 দিন ক্লাস হবে আমাদের। এই ক্লাস টাইমের বাইরে তোমাদের 2টা টেস্ট হবে। একটা হবে সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপর, আর আরেকটা হবে এই থার্মাল ফিজিক্সের উপর। পরপর 2টা উইকে আমি 2টা টেস্ট নিব, এবং অবভিয়াসলি সেটা ক্লাস টাইমের বাইরে। তাহলে নেক্সট উইকটা মানে কামিং উইকটা পুরোটাই ছুটি থাকবে। কামিং উইকের পরে মানে ঈদের পরে সানডে থেকে আমি কোচিং শুরু করব। সব ক্লাস তোমাদের মানডেতে ক্লাস করবে, নিউ রুটিনে মানডে, টিউসডে এবং থার্সডে ক্লাস করবা। আর মনে রাখো যে থার্সডে টাইমিংটা কিন্তু 3:30 থেকে 4:30, দ্যাট মিনস 1 আওয়ার টাইমিং ফর পেপার 5। আর মানডে অ্যান্ড টিউসডে হচ্ছে পেপার 4। ওকে, আর সবাই এক্সামের জন্য প্রিপারেশন হয়। ছুটির টাইমটাই পড়ে পড়ে সবাই এক্সামের প্রিপারেশন নাও। 2টা এক্সাম হবে। ক্লিয়ার? রেখে দিলাম তাহলে আজকে। বাই বাই। Record.